অর্জিত বাংলায় কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে সকল অপকৌশল মোকাবেলা করা হবে। ওবায়দুল কাদের। সংযুক্ত আরব আমিরাতে শতবর্ষ ধরেই বহু ভাস্কর্য রয়েছে, সেগুলো তাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম সহ সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অব্যাহত। জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। চট্টগ্রামে জমে উঠেছে শীতবস্ত্রের বাজার, মার্কেট ও ফুটপাতে শোভা পাচ্ছে বাহারি শীতের পোশাক। শীত বাড়ার সাথে সাথে বেচাকেনা আরও বাড়বে, বিক্রেতাদের আশাবাদ। এবং চট্টগ্রামে করোনায় 24 ঘণ্টায় একজনের মৃত্যু, আক্রান্ত 213। সারা দেশে 32 জনের মৃত্যু, আক্রান্ত 2202। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা 15,50,000 ছাড়াল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। 3,903 কোটি টাকা ব্যয় সম্বলিত 4টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। আজ রাজধানীর শেরি বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। সভায় অনুমোদিত 4টি প্রকল্প হচ্ছে কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প, চরখালী তুষখালী মঠবাড়িয়া পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্প, পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প এবং ময়মনসিংহ কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নয়ন উন্নতকরণ প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে 2টি নতুন এবং 2টি সংশোধিত। বৈঠক শেষে পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ড শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি জানান, 4টি প্রকল্পের মোট ব্যয় হবে 3,903 কোটি 61 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে 3,524 কোটি 10 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে 379 কোটি 51 লাখ টাকা। লাখো শহীদের রক্তে অর্জিত এদেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন। ভাস্কর্য ইস্যুতে দেশি বিদেশি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সকল অপকৌশল মোকাবেলা করা হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ব্যর্থতার দায় চাপাচ্ছে নির্বাচন কমিশনের উপর। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি অপপ্রয়াস যারা করছে তাদের জাতীয় এবং জনস্বার্থে কঠোর হস্তে দমন করা হবে। এর পেছনে দেশি বিদেশি রাজনৈতিক ষড়যন্ত্র খতিয়ে দেখা হচ্ছে। এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ঐক্য সুদৃঢ়। এ ঐক্যের মাধ্যমে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে তাদের অপকৌশল মোকাবেলা করব ইনশাল্লাহ। কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে লাখো শহীদের রক্তে গড়া এদেশে মীমাংসিত বিষয়ে বিরোধিতা করার সুযোগ দেওয়া হবে না। সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থা পরিণত করেছে বলে বিএনপি মহাসচিব যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। নির্বাচন এবং উপনির্বাচনে অংশ নিয়ে ভোটের মাঠে না থাকা, ভোটের দিন কেন্দ্রে না যাওয়া, পোলিং এজেন্ট না দেওয়ার মধ্য দিয়ে তারাই নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে আসছে। তাদের এই অপপ্রয়াস জনগণের কাছে আজ পরিষ্কার।
আসলে বিএনপি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা যাওয়ার উগ্র বাসনা নিমজ্জিত, তাই তারা জন আস্থা দিয়ে চোরাগুলি করছে। এর আগে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংযুক্ত আরব আমিরাতে শতবর্ষ ধরেই বহু ভাস্কর্য রয়েছে, সেগুলো তাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল আলমাউদ আজ সচিবালয়ে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। We are looking forward to expand our relationship in other many fields, inshallah, in the future. There is many sculpture in UAE also because 100 years ago and part of history and part of culture. এই সময় তথ্যমন্ত্রী বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ইউএইর মাননীয় অ্যাম্বাসেডরের সাথে আমাদের একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা আজকের সাক্ষাৎকারে দুই দেশের যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করেছি। আপনারা হয়তো জানেন যে একই বছর 1971 সালে ইউএই এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইউএইর প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, তার সাথে অত্যন্ত গভীর সম্পর্ক ছিল এবং আমাদের দেশ গঠনের ক্ষেত্রেও ইউএইর শুরু থেকে অনেক ভূমিকা ছিল এবং ইউএইতে আমাদের লক্ষ লক্ষ কর্মী সেখানে কাজ করছে। ইউএইর পক্ষ থেকে আমি তাদেরকে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। ইতিমধ্যেই মিরসরাই ইপিজেডে ইকোনমিক জোনে মিরসরাই যে বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে, সেই শিল্পনগরে ইউএইর পক্ষ থেকে সেখানে ইউএইর জন্য তারা জায়গা চেয়েছে। 100 একরের বেশি জায়গা দেওয়া হয়েছিল বেশ আগে। সেখানে একটি ম্যাটারনিটি হসপিটাল এবং নার্সিং ট্রেনিং সেন্টার সহ কি করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং ইউএই বাংলাদেশে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে আগ্রহী, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এর আগে সৌজন্য সাক্ষাতে সাতকানিয়া সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী ও তথ্য সচিব খাজা মিয়া উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজও রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এই সময় ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা। বিস্তারিত খালিদ আহসানের প্রতিবেদনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সমাবেশে জাসদের সাধারণ জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিল্পীবৃন্দ বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মামুন শেখ সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। সংগঠনের সভাপতি হানিফ খোকনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানীর মতিঝিল সাথে বেচাকেনা আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের। আরো জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস। বর্ষপঞ্জিকায় শীতের আগমন এখনো ঘটেনি, তবে প্রকৃতিতে লক্ষ্য করা যাচ্ছে শীতের উপস্থিতি।
হেমন্তের শেষে শীতের আগমনীতে ব্যবসায়ীরা পাল্টে ফেলেছেন দোকানের চিত্র। এতদিন যারা দোকানে গ্রীষ্মকালীন পোশাকের সমাহার ঘটিয়েছিলেন তারাই এখন শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। নগরীর হকার্স মার্কেট, রিয়াজউদ্দিন বাজার সহ বিপণী বিতানগুলোতে শীতের কাপড়ের সরগরম বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা যাতে চাহিদা মতো গরম পোশাক ক্রয় করতে পারেন তার জন্য দোকানে ছোট থেকে বড় প্রায় সব বয়সীর জন্য কাপড় রাখা হয়েছে। কোট, জ্যাকেট, সোয়েটার ও বাহারি ডিজাইনের শালের পাশাপাশি কম্বলের মজুদে ভরপুর দোকানগুলো। শীত পড়লে ব্যবসা হবে ওই আশা করতেছি আর কি। মানুষের প্রথম চাহিদা থাকে বাচ্চাদের আইটেমগুলো নভেম্বরের দিকে ভালো চলছিল, এখন ডিসেম্বর জানুয়ারিতে বড় আইটেমগুলোই কি বেশি বিক্রি হয়। পুরোদমে শীত পড়ার পর মার্কেটগুলোতে গরম কাপড়ের দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। সে কারণে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে শীতের পোশাক বিক্রি করেন অনেক দোকানি। তাই চাহিদা মতো এখনই গরম পোশাক কিনে ফেলছেন অনেকেই। আসছে, কিন্তু কিছুদিন আগে যে দাম ছিল ওই দাম থেকে একটু ওরা দোকানদাররা দাম একটু বাড়িয়ে দিচ্ছে, কিন্তু কালেকশনগুলো মোটামুটি ভালো, কোয়ালিটিও মোটামুটি পাওয়া যাচ্ছে। ঈদের কালেকশন দেখছি অন্যান্য জায়গায় দামও একটু বাড়তি আছে। 150 টাকার জিনিসটা ওরা 180 টাকা করে চাচ্ছে, সেখানে দাম বেশি খুব একটা কমাতে পারছি না। শীত বাড়ার সাথে সাথে ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিক্রি আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। মৃন্ময় বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল যে বাংলার ঘরে রবে না দুঃখ ক্ষুধায় পীড়িত। 1972-এর 11ই জানুয়ারি থেকে 1975 সালের 14ই আগস্ট, মাত্র 3.5 বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু। এই সংক্ষিপ্ত সময়ে স্বাধীনতার স্বপ্নকে অর্থবহ করতে, বাংলাদেশকে তার লালিত স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন জাতির পিতা। স্বাধীন দেশের রাষ্ট্র কাঠামো গঠন, গণতন্ত্র ও মানবাধিকারের উন্নয়ন, ঘুণে ধরা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশ সবকিছুর পরতে পরতে বঙ্গবন্ধু রেখে গেছেন তার পদচিহ্ন। সংক্ষিপ্ত শাসন আমলে শ্মশান বাংলাকে সোনার বাংলায় পরিণত করার জন্য কি কি কাজ শুরু করেছিলেন জাতির পিতা, এই নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের 42 স্বয়ংসম্পূর্ণতা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে যৌথ অগ্রাধিকার। বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই জনসংখ্যা সমস্যাকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন। 1974 সালের অক্টোবরে সাংবাদিকরা বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন, এখন আপনার 1 নম্বর অগ্রাধিকার কি হবে? বঙ্গবন্ধু জবাব দিয়েছিলেন, আমার কাছে 1 নম্বর কোনো অগ্রাধিকার নেই, আমার কাছে যৌথ 1 নম্বর অগ্রাধিকার রয়েছে, সেটা হলো বিজয়ের মাস ডিসেম্বরের 8ম দিন আজ। নতুন সূর্য তারেই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। 1971-এর এদিনে হানাদার মুক্ত হয় মৌলভীবাজার, বরিশাল, ঝালকাঠি, চাঁদপুর, পিরোজপুর সহ বিভিন্ন এলাকা। মুক্ত জনপদবাসী বিজয় উল্লাসে মেতে ওঠে। অন্যদিকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এদিন এক বেতার ভাষণে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দিতে ভারত ও ভুটানের দৃষ্টান্ত অনুসরণ করতে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে আবেদন করেন। এদিকে পাকিস্তানি বাহিনী বিভিন্ন স্থানে সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়ে। মুক্তিযোদ্ধাদের দুর্বার প্রতিরোধে পিছু হটতে থাকে পাকিস্তানি বাহিনী। মীনাক্ষী চৌধুরীর প্রতিবেদন। 1971-এর 8ই ডিসেম্বর মৌলভীবাজার, বরিশাল, ঝালকাঠি, চাঁদপুর, পিরোজপুর, পটুয়াখালী ও কুমিল্লা সহ আরও বেশ কয়েকটি অঞ্চল পুরোপুরি হানাদার মুক্ত হয় এবং আকাশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ করার জন্য এই দিন আকাশবাণী বেতার থেকে নানা ভাষায় ভারতীয় সেনাবাহিনী প্রধানের বাণী
প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা রামগড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিজয় ভাস্কর্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ উল্লাহ মারুফ, উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কারবারি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান রিপন সহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। গত 24 ঘণ্টায় চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 325 জনে। 1661টি নমুনা পরীক্ষায় নতুন আরও 213 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল 26,856 জনে। জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় 45 জনে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এই তথ্য জানায়। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,571 জন। মোট সুস্থ হয়েছেন 4,01,194 জন। বিশ্বে নভেল করোনা ভাইরাসে গত একদিনে 8,000-এর বেশি প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 15,50,000 ছাড়িয়েছে এবং মোট আক্রান্ত 6,79,56,000-এর বেশি। এছাড়া কোভিড-19 থেকে সুস্থ হয়েছেন 4,70,23,000-এর বেশি মানুষ। আগামীকাল থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম দেশের সর্ববৃহৎ ডিজিটাল প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড 2020। ভার্চুয়াল প্ল্যাটফর্মে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক দূরত্বে ডিজিটাল প্রযুক্তি প্রতিপাদ্যে শুরু হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ডে বেশিরভাগ অনুষ্ঠান, বিষয়ভিত্তিক 24টি সেমিনার, মুজিব কর্নার ও মিউজিক্যাল কনসার্ট সহ সকল স্টল ভার্চুয়ালি ঘুরে দেখতে পারবেন দর্শনার্থীরা। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিন বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। আর তৃতীয় দিন 11 ডিসেম্বর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বিষয়ে একটি বিশেষ সেমিনারে অটিজম বিষয়ক ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদ উপস্থিত থাকবেন। এদিন তথ্য প্রযুক্তি অঙ্গনে বিভিন্ন ক্যাটাগরিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য 12টি ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব বক্তব্য রাখেন। চট্টগ্রামে আসন্ন পৌরসভা নির্বাচন ও সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকদের 6 দিনব্যাপী ইভিএম প্রশিক্ষণ শেষ হয়েছে। আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণে 5 জেলার 60 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। অনুষ্ঠানে জানানো হয়, এবারের নির্বাচনে উন্নত মানের ইভিএম ব্যবহৃত হবে, যার ফলে দ্রুত ভোট গ্রহণ ও ফলাফল প্রদান করা যাবে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাটে কাপড়ের রং মেশানো 6 মণ সামুদ্রিক মাছ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত মাছ ধ্বংস করা হয় এবং বিক্রেতাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। করোনা মোকাবেলায় উন্নয়ন সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে কক্সবাজারের উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে। এ উপলক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রান্তিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক রেজাউল করিম মিজান, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীকে দেওয়া একটি এসএমএস বদলে দিল টেকনাফের ওয়াইখং এর গৃহহীন কিশোর মামুনের পরিবারের ভাগ্য। পেল জমি, সাথে নতুন পাকা বাড়ি। আরও জানাচ্ছেন কক্সবাজার সংবাদ প্রতিনিধি জাহিদ সরওয়ার সোহেল।
একটা মেসেজ দিয়ে দিলাম, সামান্য একটা মেসেজ দিয়েছি, সেই মেসেজের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সঙ্গে সঙ্গে যে জায়গা সহকারে গড় করে দিয়েছেন, এটাই আমাদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে মুঠোফোনে নিজের পরিবারের দুর্দশার কথা জানিয়ে খুদে বার্তা পাঠিয়েছিলেন টেকনাফের ওয়াইকং ইউনিয়নের কিশোর মামুন। বার্তাটি নজরে আসে মানবিক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসক কামাল হোসেনকে নির্দেশনা দেয়া হয় মামুনের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণ ও জমি বন্দোবস্ত দেয়ার। মাস দেড়েক আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হয়েছে যে এরকম একটা ছেলে মামুন, তার ঘর নাই, সে পলিথিনের ঘরে থাকে। আমরা তারপরে তার জন্য খাস জায়গা, তিনি ভূমিহীন, তাদের কোনো জায়গা জমি নাই, তার জন্য খাস জায়গা খুঁজেছি এবং এই জায়গাটা পেয়েছি। ওয়াইকং কাটাখালী গ্রামের রিক্সা চালক রমজান আলীর পুত্র মামুন এখন 20 শতক জমির মালিক এবং সেই জমিতে নির্মিত হয়েছে 3 শেড, একটি পাকা বাড়িও। মুজিব বর্ষে খাস জমি বন্দোবস্ত ও জমি প্রদানের অংশ হিসেবে মামুনকে আনুষ্ঠানিক বাড়িটি হস্তান্তর করেন জেলা প্রশাসক কামাল হোসেন। মাননীয় প্রধানমন্ত্রীর এক ঐকান্তিক ইচ্ছা এবং আদেশের ফলে এই জমির কাগজপত্র এবং তার ঘর দুটোই আমরা, ঘরের চাবি দুটোই আমরা হস্তান্তর করলাম। আবেগে আপ্লুত মামুন বিশ্বাসই করতে পারছে না প্রধানমন্ত্রী এতটা আন্তরিক। আমার সর্বপ্রথম খুশি এটাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি স্বপ্ন ভাবি না যে এমন একটা ঘর এবং জায়গা সহ ঘর পাবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রীকে অন্তহীন কৃতজ্ঞতা জানান মামুনের পিতা। শখ ছিল, এটা শখ আজকে আমার পুরো পূরণ হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্রের সাধারণ নাগরিকদের ডাকে সরকার প্রধানের এমন সাড়া জনগণের প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব বলে অভিমত স্থানীয়দের। জায়েদ সরোয়ার সোহেল, বাংলাদেশ টেলিভিশন, ওয়াইকং, টেকনাফ, কক্সবাজার। শেয়ার বাজারের খবর। দুদিন চাঙ্গার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শেয়ারের দরপতন হয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,472.99, যা গতকালের চেয়ে শতকরা 0.16 ভাগ কম। এছাড়া সিএসসি 30 এর মূল্যসূচক দাঁড়ায় 11,679.69, যা গতকালের চেয়ে শতকরা 0.17 ভাগ কম। আজ 259টি কোম্পানির মোট 2,16,55,925টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 32,22,41,000 টাকারও বেশি। এর মধ্যে 98টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 103টির দাম কমেছে এবং 58টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। চট্টগ্রামে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফেনী জেলা ফাইনালে উঠেছে। বিকালে স্থানীয় এবি আজিজ স্টেডিয়ামে ফেনী জেলা 3-1 গোলে বান্দরবান জেলাকে হারায়। ফেনী জেলার পক্ষে গোল করেন মেহেদী হাসান, নাজমুল হাসান ও জাহিদুল ইসলাম। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে চাঁদপুর জেলার মুখোমুখি হবে কক্সবাজার জেলা। সবশেষে আবহাওয়া। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি।
আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6:21 এবং সূর্যাস্ত 5:09। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1:42, ভাটা সকাল 7:52। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2:20 এবং ভাটা রাত 8:51। এই ছিল আজকের সংবাদ। শেষ করার আগে আরও একবার সংবাদ শিরোনাম। একনেকে 3,903 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন, সরকারি অর্থায়ন 3,524 কোটি টাকা এবং বাকি অর্থ সংস্থার নিজস্ব তহবিল। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলায় কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে সকল অপকৌশল মোকাবেলা করা হবে। ওবায়দুল কাদের। সংযুক্ত আরব আমিরাতে শতবর্ষ ধরেই বহু ভাস্কর্য রয়েছে, সেগুলো তাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম সহ সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অব্যাহত। জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। চট্টগ্রামে জমে উঠেছে শীতবস্ত্রের বাজার, মার্কেট ও ফুটপাতে শোভা পাচ্ছে বাহারি শীতের পোশাক। শীত বাড়ার সাথে সাথে বেচাকেনা আরও বাড়বে, বিক্রেতাদের আশাবাদ।